কোনোদিন আমার কাছে স্বামীর অধিকার দেখাতে আসবি না। রিমি, আমি তোমাকে এর আগেও ভালোবাসতাম আর এর পরেও ভালোবাসবো। সেদিন রাগের মাথায় ওসব কাজ করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার ঘুম আসতেছে, আমি ঘুমাবো। আর রাস্তার বখাটের মাস্তানের সাথে আমি এক খাটে ঘুমাতে পারবো না। আর যদি আবার রাগ হয় তাহলে আবার আমাকে রাস্তার কুকুরের মতো ভোগ করো, সেটা তো তুমি খুব ভালো করেই পারবে। তাই বলে রিমি ঘুমিয়ে পড়লো আর আমি নিচে বিছানা পেতে ঘুমিয়ে পড়লাম। রিমি আমাকে কোনোদিন মেনে নেবে না সেটা আমি জানতাম, কিন্তু রিমি কেন বোঝে না যে আমি রিমিকে অনেক ভালোবাসি। রিমি বিছানায় শুয়ে পড়লো আর আমি নিচে একটা চাদর আর বালিশ নিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রিমি এখনো শুয়ে আছে, কিন্তু রিমি অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে মেয়েটা অনেক সুন্দর ছিল, এই 2 মাসে রিমি অনেক শুকিয়ে গেছে। মনে হয় নিজের শরীরের যত্ন নেয় না। রিমি নড়াচড়া করছে, মনে হয় ঘুম থেকে এখনই উঠে পড়বে। তাই আমি তাড়াতাড়ি বাথরুমে ঢুকে পড়লাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে দেখি রিমি হাঁটু ভাঁজ করে বিছানার উপর মাথা নিচু করে বসে আছে। কি হয়েছে রিমি, তুমি এমন ভাবে বসে আছো কেন? ফ্রেশ হবে না? এবার রিমি মাথা তুললো, দেখি রিমি কান্না করছে। মুহূর্তের মধ্যে মনটা খারাপ হয়ে গেল। আমি কান্না করি আর যাই করি, আপনাকে না দেখলেও চলবে। যে মানুষটা আমার সবকিছু শেষ করে দিয়েছে, আমার স্বপ্ন, আশা, ইজ্জত, যে মানুষটা নিমেষেই সব শেষ করে দিয়েছে, তার সাথে আমার এক রুমে থাকতে হচ্ছে। কতটা ঘৃণা করি আপনাকে জানেন আপনি? আপনাকে দেখলে আমার মনে হয় যে নিজেকে শেষ করে দিই। আর আজ পরিস্থিতির কারণে আপনি আমার স্বামী, তাই আমি আমার মতো থাকবো আর আপনি আপনার মতো। আর যদি রাস্তার কুকুরদের মতো যদি আবার আমাকে ভোগ করতে চান তাহলে করতে পারেন, কারণ বিয়ের আগে আপনি একটা মেয়ের বেঁচে থাকার সম্বলকে ছিনিয়ে নিয়েছেন। তাই আপনাকে আমি ঘৃণা করি আর আজীবন ঘৃণা করব। আমি কোনো কথা না বলে সোজা বাইরে চলে আসলাম। কিছুক্ষণ হেঁটে বাসায় আসলাম আর ভাবতে লাগলাম রিমিকে কোনোদিন ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করব না। মেয়েটা এই 2 মাস অনেক অপমান সহ্য করতে হয়েছে, তাই রিমি যেন সুখে থাকে, তাই তাকে তার মতো থাকতে দেব। বাসায় এসে দেখি মা আর রিমি রুমে রান্না করছে। মা আর রিমি তারা দুজনে হেসে হেসে কথা বলছে। মনটা ভালো হয়ে গেল যে রিমি মাকে আপন করে নিয়েছে। আমি সোজা রুমে চলে আসলাম, এসে গুছিয়ে নিলাম, অফিস যেতে হবে। ব্যাগ নিয়ে নিচে এসে দেখি মা আর রিমি একসাথে বসে নাস্তা করছে। আমি একটু না অনেক অবাক হলাম, কারণ মা আমাকে ছাড়া কোনোদিন নাস্তা করেনি। খুব কষ্ট হতে লাগলো। দেখলাম আমার নাস্তাটা টেবিলের একপাশে রাখা আছে। আমি একবার রিমি আর একবার মায়ের দিকে তাকালাম, দেখি তারা মাথা নিচু করে নাস্তা করছে। আমার ভীষণ রাগ হতে লাগলো, কারণ তারা আমাকে একবারও ডাকলো না নাস্তা করতে। তাই আমি নাস্তা না করে অফিসে চলে গেলাম। গিয়ে আব্বুর সাথে সবকিছু দেখাশোনা করতে থাকলাম। আমি এখন আর বন্ধুদের সাথে তেমন বেড়াই না। দুপুরে লাঞ্চ টাইমে আমি আর বাবা গাড়িতে করে বাসায় আসলাম দুপুরের খাবার খেতে। আমি আর বাবা টেবিলে বসলাম, দেখলাম বাবাকে প্লেট ভাত সবকিছু এগিয়ে দিচ্ছে মা আর রিমি, কিন্তু আমার সামনে কেউ কিছু দিচ্ছে না। সবাই দুপুরের খাবার খাওয়া শুরু করে দিলে কিন্তু আমার উপর কোনো কারোর নজর নেই। খুব কষ্ট হতে লাগলো যে মা আমাকে খাবার না দিয়ে কোনোদিন খাইনি, আর আজ এটা কি হলো। খুব হাসি পাচ্ছে আর বুকের মধ্যে চিনচিন করে ব্যথা করছে। তখন বাবা আমার দিকে একটা প্লেট এগিয়ে দিল আর কিছু ভাত দিল। আমি না খেয়ে উঠে পড়লাম আর বাইরে চলে আসলাম। এখন আর অফিসে যাব না, তাই বাইরে গিয়ে কিছু খেয়ে এক প্যাকেট সিগারেট কিনলাম আর চলে আসলাম আমাদের পুরনো আড্ডাখানায়। সেখানে রাত 10টা পর্যন্ত আড্ডা দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তায় একটা ফুচকার দোকান দেখলাম। আগে রিমি ফুচকা খুব পছন্দ করত, তাই রিমির জন্য কিছু ফুচকা নিলাম। তারপর বাসায় চলে আসলাম। রুমে এসে দেখি রিমি টিভি দেখছে। আমি রিমির দিকে প্যাকেটটা বাড়িয়ে দিলাম। রিমি একবার প্যাকেটের দিকে তাকিয়ে আবার টিভি দেখায় মনোযোগ দিল। কি হলো, ধরো, তুমি তো আগে প্রচুর ফুচকা খেতে। নাও, তোমার জন্য নিয়ে আসলাম। আপনাকে বলেছি না আমার বিষয়ে আপনার কোনো অধিকার ফলানোর চেষ্টা করবেন না। আর আপনি কি ভাবছেন আপনার হাতের জিনিস আমি খাবো? ভাবলেন কিভাবে? আপনার ওই নোংরা হাতে আমি কোনোদিন বিষ পর্যন্ত খাবো না। যে একটা মেয়ে সম্মান দিতে পারে না তার হাতের জিনিস খেলে আমার পাপ হবে। যত সব রাস্তার কুত্তা, বখাটে মাস্তা। আবার আপনাকে গালি দিলাম। এখন তো আর জোর করে কোনো মেয়েকে ধর্ষণ করতে হবে না, আর সে চাইলেই আর আটকাতে পারবে না। আমি আর কোনো কথা বললাম না। প্যাকেটটা টেবিলের উপর রেখে আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি রিমি ঘুমায় পড়ছে। আমি কিছুক্ষণ রিমির দিকে তাকিয়ে শুয়ে পড়লাম, কারণ রিমি যতই আমাকে গালাগালি দিক
এসবের জন্য দায়িত্ব আমি, আর আমি রিমিকে অনেক ভালোবাসি। এভাবে কিছুদিন চলে গেল। এই কয়দিন মা আমার সাথে একবারও কথা বলেনি, আর রিমি কথা বললেই গালাগালি দিত আর অবহেলা করত। আমি আর সহ্য করতে পারতি না আপনজনের অবহেলাগুলো। আমি এই কয়দিন বাড়িতে খাবার খাইনি, কিন্তু কেউ একবারও জিজ্ঞাসা করেনি কিছু খাইছি কিনা। আজ অফিসে বসে কাজ করছি, আর তখন বাবা এসে বলল রিমি নাকি হঠাৎ করে শরীর খারাপ হয়েছে, মাথা ঘুরে পড়ে গেছে। আমি আর বাবা তাড়াতাড়ি গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি রিমি আর মা রিমির সাথে কথা বলতেছে। রিমি বিছানায় শুয়ে আছে আর মা রিমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি আসা মাত্রই মা রুম থেকে চলে গেল। আমি গিয়ে রিমির পাশে বসলাম, আর রিমি একটু দূরে সরে গেল। কি হয়েছে তোমার? বাবা বলল তোমার শরীর খারাপ। কি হলো বলো, কি হয়েছে? বড় সমস্যা হলে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি মা হতে চলেছি। কি? আমি বাবা হতে চলেছি? এত খুশি সংবাদ, আর তুমি এমন মনমনা হয়ে বলছো কেন? তুমি জানো না আমি কত খুশি। আমি অ্যাবর্শন করব। মানে ঠিক বুঝলাম না। আমি এই বাচ্চা চাই না, আমি অ্যাবর্শন করব। কি বলছো এসব? বাচ্চা অ্যাবর্শন করবে মানে? পাগল হলে নাকি তুমি? আমি কিছুতেই হতে দিব না। আমার বাচ্চা আমি নষ্ট করতে দেব না। আমার পেটে আমি কোনো বখাটে মাস্তানের ধর্ষণকারীর বাচ্চা রাখতে পারবো না। আমার পেটে কোনো অমানুষের বাচ্চা রাখতে দেব না। তাই আমি ডিসিশন নিয়েছি, আমি অ্যাবর্শন করব। রিমি, তুমি যা শাস্তি দিবে আমাকে দাও, কিন্তু আমার নিষ্পাপ বাচ্চাকে তুমি কোনো ক্ষতি করো না। সে তো আর কোনো দোষ করেনি। প্লিজ তুমি এমন করো না। তুমি আমাকে যা শাস্তি দিবে আমি সব মাথা পেতে নিব, কিন্তু আমার বাচ্চাটাকে কোনো ক্ষতি করো না। তোমার পায়ে পড়ি প্লিজ, এমন বড় শাস্তি আমাকে দিও না। আমার পেটে যে বাচ্চা, সে একটা অমানুষের বাচ্চা, একজন বখাটের বাচ্চা, যে নিজের ভালোবাসা পাওয়ার জন্য একটা মেয়েকে জীবিত লাশ করে দিতে পারে। তার বাচ্চা বড় হলে তার বাবার মতো হবে না, সেটা কেউ বলতে পারে? তাই আমার পেটে কোনো অমানুষের বাচ্চা পেটে ধরে রাখতে পারবো না। আর এই বাচ্চা যদি বড় হয়ে তার বাবার মতো অমানুষ হয়, তাই আগে থেকে আমি পৃথিবীতে কোনো অমানুষ নিয়ে আসতে পারবো না। প্লিজ রিমি, তুমি আমাকে যা বলার বলো, কিন্তু আমার বাচ্চাকে কিছু বলো না। আমি তোমাকে কথা দিলাম, আমার বাচ্চা পৃথিবীর আলো দেখার সাথেই তোমার থেকে অনেক দূরে নিয়ে যাব। আমার বাচ্চার চেহারা পর্যন্ত তোমাকে দেখতে দেব না। তার আগে আমি সবকিছু ছেড়ে চলে যাব। আমার কান্না দেখে রিমির হয়তো কিছুটা মায়া হলো, তাই সে আর কিছু বলল না। আমার সামনে থেকে উঠে চলে গেল। আমি ওখানে বসে বসে ভাবছি, নিজের সন্তানকে কেউ কোনোদিন এভাবে বলে আমার কোনোদিন জানা ছিল না। রিমির সাথে না হয় আমি একটা অন্যায় করেছি, কিন্তু সে তো আমার বউ হয়। আমি তো রিমিকে বউয়ের মর্যাদা দিয়েছি, তাহলে কেন রিমি আমার সাথে এমন করছে? রিমিকে তো আমি অনেক ভালোবাসি। রিমি কেন বোঝে না? আমি বাইরে চলে আসলাম আর এক প্যাকেট সিগারেট নিলাম, নিয়ে ছাদে চলে আসলাম, আর মনের সব দুঃখ ধোঁয়ার সাথে উড়িয়ে দিচ্ছি। আমার সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে আমি সবার থেকে ওকে দূরে নিয়ে চলে যাব। কেউ যেন তাকে অমানুষের বাচ্চা না বলতে পারে। রিমি তো আমার সন্তানকে কোনো দিন মেনে নেবে না, তাই সবাইকে বোঝার আগে আমি আমার সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যাব। চাইলেই আর খুঁজে পাবে না। সিগারেট শেষ করে নিচে আসলাম, এসে দেখি সবাই একসাথে বসে রাতের খাবার খাচ্ছে। আমার মনটা আবার খারাপ হয়ে গেল। আজকেও আমাকে না ডেকে সবাই একসাথে খাওয়া শুরু করে দিয়েছে। আমি আমার রুমের দিকে যাচ্ছি, তখন বাবা আমাকে ডাকলো খাবার খেতে। আমার ক্ষুধা নাই বলে রুমে চলে আসলাম। আমার মায়ের কাছে আমি এতটাই ঘৃণার পাত্র হয়ে গেলাম যে আমার সাথে এই কয়টা দিন একটা কথা বলেনি। আমি নিচে বিছানায় পেতে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক নেই। সকালে উঠে দেখি রিমি খাটের উপর নেই, হয়তো নিচে গেছে। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা না করে অফিসে চলে আসলাম। বিকালে অফিস শেষে বাসায় আসার সময় রিমির জন্য কিছু জিনিস নিয়ে নিলাম, কিছু ফল আর মাদার হরলিক্স আর অন্যান্য মায়ের শরীরের উপকারে আসে সব কিছু নিয়ে আসছি। তখন অঝোর ধারায় বৃষ্টি হতে লাগলো। আজ খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে। অনেকদিন বৃষ্টিতে গোসল করিনি। আমার আবার বৃষ্টিতে ভিজলে জ্বর ঠান্ডা লাগে। আমি কোনো কিছু না ভেবে একভাবে হেঁটে চলেছি। বাসায় এসে কলিং বেল বাজালাম, দেখি আব্বু দরজা খুলে দিছে। কিরে তুই বৃষ্টিতে কেন ভিজছস? তোর জ্বর আসবে। কিছু হবে না, অনেকদিন পর বৃষ্টিতে ভিজেছি তাই ভালো লাগছে। আমার রুমে চলে আসলাম। এসে দেখি রিমি জানালার গ্রিল ধরে এক মনে বাইরে তাকিয়ে আছে। আমি রিমিকে ডাক দিলাম। রিমি আমার দিকে তাকালো। আমি রিমির হাতে ফল আর হরলিক্সের প্যাকেটটা দিতে যাব, তখন রিমি চিৎকার করে রেগে বলল,
আপনাকে এইসব আনতে বলেছে কে? এসব ঢঙের কোনো দরকার নেই। আমার জীবনটা শেষ করে এখন নাটক করতে আসছে। যত সব ঢং দেখলে বাঁচি না। আর আপনি ভাবলেন কি করে একটা অমানুষের হাতের জিনিস আমি খাবো? যদি সারাদিন না খেয়েও থাকি তবুও আপনার মতো একটা মানুষের কোনো জিনিস খাবো না। রিমি, আমি এসব কিছু আনতে চাইনি, শুধু আমাদের বাচ্চাটার জন্য নিয়ে এসেছি। তুমি আমাকে যেভাবে শাস্তি দেবার দাও, আমাদের বাচ্চাটাকে কোনো শাস্তি দিও না। তুমি এগুলো আমার বাচ্চার জন্য নিয়মিত খাও। আমাদের বাচ্চা মানে শুধু আপনার বাচ্চা, আমার কোনো বাচ্চা নেই। তাও আবার আপনার মতো একটা জানোয়ারের বাচ্চা নেব আমি? কোনোদিন না, কোনোদিন সম্ভব না। আচ্ছা, আমাদের দ্বিতীয় পার্টটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন চ্যানেল পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।